গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। এর আগে ক্লাসে আমরা শুরু করেছিলাম আহ্বান গল্পের জ্ঞানমূলক প্রশ্ন, তো সেটা আমরা শেষ করতে পারিনি। আজকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন শেষ করব এবং একই সাথে আমরা কিছু আহ্বান গল্পের অনুধাবনমূলক প্রশ্নও করব। ঠিক আছে, তো আমরা সরাসরি পড়ায় চলে যাই। আর আরেকটা জিনিস, তোমরা আগের জ্ঞানমূলক প্রশ্ন পড়েছো তো, সেগুলো পড়তে হবে এবং আজকে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো তোমরা পড়ে ফেলবে। তো আমরা চলে যাই জ্ঞানমূলক প্রশ্নে। আহ্বান গল্পে কথকের গরমের ছুটি হয়েছিল কোন মাসে? প্রশ্ন, আহ্বান গল্পে কথকের গরমের ছুটি হয়েছিল কোন মাসে? উত্তর হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। আহ্বান গল্পে কোন কোন ঋতুর উল্লেখ আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। আহ্বান গল্পে কোন কোন ঋতুর উল্লেখ আছে? দুটো ঋতু, শরৎ ও হেমন্ত। বুড়ির স্বামী কিসের কাজ করতেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। বুড়ির স্বামী কিসের কাজ করতেন? উত্তর হলো করাতের কাজ করতেন। যখন লেখক গ্রামে আসে তখন তাকে কে দুধ দিত? প্রথম, এটা হচ্ছে প্রথম কে দুধ দিত? উত্তর হচ্ছে ঘুটি গোয়ালিনী। এই একটি নাম আছে এখানে, ঘুটি গোয়ালিনী। তারপরে দেখো যে আহ্বান গল্পে লেখক কোন সম্প্রদায় ভুক্ত? উত্তর হচ্ছে বারুজ্যে, কারণ তিনি লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তো বন্দ্যোপাধ্যায়কে সংক্ষেপে বারুজ্যেও বলে। তো হচ্ছে আহ্বান গল্পে লেখক কোন সম্প্রদায় ভুক্ত? উত্তর হচ্ছে বারুজ্যে। নড়ি শব্দের অর্থ কি? নড়ি শব্দের অর্থ হচ্ছে লাঠি। তারপরে দেয়া আছে যে বিভূতিভূষণ রচিত উপন্যাসের নাম কি? উত্তর হলো পথের পাঁচালী। তারপরে আহ্বান গল্পে গ্রামে ঢুকেই লেখকের সঙ্গে প্রথম কার দেখা হলো? একদম শেষ সময় যখন বুড়ি মারা যায় তখন লেখকের সঙ্গে পরশু সর্দারের স্ত্রী দিগম্বরীর দেখা হয়। তাহলে আহ্বান গল্পে গ্রামে ঢুকেই লেখকের সঙ্গে প্রথম কার দেখা হলো? উত্তর হলো দিগম্বরীর। তারপরে বুড়ির মলিন বালিশ বলতে কি বোঝানো হয়েছে? পুরনো বালিশ। বুড়ির চালাঘরের পাশে কার চালাঘর অবস্থিত? হাজরা বেটার বউ, যে তাকে দেখাশোনা করত। বুড়ির এক নাত জামাইও ছিল, কিন্তু সে তার দেখাশোনা করতো না, তার দেখাশোনা করতো হলো হাজরা বেটার বউ। তারপরে দেয়া আছে হচ্ছে যে আহ্বান গল্পে বুড়িকে কোন গাছের নিচে কবর দেয়া হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হলো তিত্তিরাজ। আহ্বান গল্পে বুড়িকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছিল? উত্তর হলো তিত্তিরাজ। আহ্বান গল্পে গল্পকথক বুড়ির কাছ থেকে কি কি পেত? লেবু, আম, কুমড়ো, কাঁচকলা। উত্তর হচ্ছে লেবু, আম, কুমড়ো, কাঁচকলা। অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা তোমরা লেখক পরিচিতিতে পাবে। অপরাজিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে প্রগতি। আহ্বান গল্পে কোন ভাববস্তু প্রতিফলিত হয়েছে? আহ্বান গল্পে কোন ভাববস্তু প্রতিফলিত হয়েছে? উত্তর হলো উদার মানবিকতা। কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা? আহ্বান গল্পে এই উক্তি কে করেছিলেন? উত্তর হলো চক্রবর্তী মশাই, যে হলো লেখকের বাবার পুরাতন বন্ধু। আহ্বান গল্পে বৃদ্ধা পরের দিন কথকের বাড়িতে হাজির হয়েছিল কেন? স্নেহবশত। প্রথম দিন তো তাদের বাজারে যাওয়ার পথে আম গাছের ছায়ায় দেখা হয়েছিল, তারপরে তাদের মধ্যে কিছু কথা হয়। যেহেতু বুড়ির কেউ ছিল না আপন বলতে, তাই পরের দিন আবারও সে লেখকের কাছে আসে। কি জন্য? স্নেহবশত। আহ্বান গল্পে বুড়ির স্বামীর নাম কি? যে করাতের কাজ করত, তার নাম হলো জমির করাতি। কেমন? তাহলে আহ্বান গল্পে বুড়ির স্বামীর নাম কি? জমির করাতি। আহ্বান গল্পে লেখকের সহপাঠী কে বা একই ক্লাসে পড়েছে কে? উত্তর হলো আবেদ আলী। আগে সামান্য মাইনে পাই কথাটি কোন গল্পের অংশ? উত্তর হচ্ছে আহ্বান। আহ্বান গল্পে পরশু সর্দারের বইয়ের নাম কি? দিগম্বরী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালের কত তারিখে মারা যান? উত্তর হলো 1 সেপ্টেম্বর। এগুলো ইম্পর্টেন্ট, কে কোন সালে জন্মগ্রহণ করেছে, কত তারিখে মৃত্যুবরণ করেছে, কোন সালের কত তারিখে, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালের কত তারিখে মারা যান? উত্তর হলো 1 সেপ্টেম্বর। বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতেন? স্নেহ ভালোবাসার টানে। কেন যেতেন? স্নেহ ভালোবাসার টানে। দৃষ্টিপ্রতীক উপন্যাসের লেখক কে?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দৃষ্টিপ্রদীপ উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাই বইয়ের ভিতরে লেখকের যেই লেখকই পড়ো না কেন, লেখক পরিচিতির ক্ষেত্রে তার যে রচনাগুলো থাকে সেটা গল্প হতে পারে, সেটা কবিতা হতে পারে, সেটা প্রবন্ধ হতে পারে, উপন্যাস হতে পারে। তো যে নামগুলো উল্লেখ করা থাকবে লেখক পরিচিতিতে সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। কারণ তুমি যেটা বলছো সেটাই যে পরীক্ষায় আসবে তা না, বরং সেই লেখক রচিত অন্য যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ উপন্যাস বা শ্রেষ্ঠ সাহিত্য থাকতে পারে সেটিও পরীক্ষায় আসতে পারে। তাহলে দৃষ্টিপ্রদীপ কার রচনা? দৃষ্টিপ্রদীপ বিভূতিভূষণের রচনা। পথের পাঁচালী কার রচনা? বিভূতিভূষণের রচনা। অপরাজিতা কার রচনা? বিভূতিভূষণের রচনা। তো এই গেল হচ্ছে সেদিনের সঙ্গে আজকের কিছু জ্ঞানমূলক প্রশ্ন। আশা করি এগুলো তোমাদের পরীক্ষায় যথেষ্ট সাহায্য করবে। হচ্ছে এখন আমি তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডের পরীক্ষাতে এসেছে, এজন্য এগুলো ভীষণ রকমের ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর ঘুরে ফিরে দেখা যায় যে এই বোর্ডের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তো সেই রকম আমরা 5-6টি প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন জ্ঞানমূলক, আমি অনুধাবনমূলক বলছি। প্রথম প্রশ্ন, আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন, উক্তিটি ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন, উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমে হচ্ছে এই উক্তিটি কে করেছিল এটা আগে তোমাদের লিখতে হবে। এটা হচ্ছে বিভূতিভূষণ রচিত আহ্বান গল্পের আমরা যে বুড়িকে পাই, বুড়ি চরিত্রটি পাই, সে হচ্ছে এই উক্তিটি করেছিল। কার কাছে করেছিল? করেছিল হলো লেখকের কাছে। কেন করেছিল? এখন বুড়ির যখন স্বামী বেঁচে ছিল জমির করাতি, তখন কিন্তু তাদের অভাব ছিল না। তো যখন জমির করাতি মারা গেল তখনই বুড়িকে কষ্টের মুখ দেখতে হলো, কারণ বুড়ির আপন বলতে কেউ ছিল না। যে কারণে বুড়িকে দেখাশোনার মতো কেউ ছিল না। ছিল এক নাথ জামাই, কিন্তু সে বুড়ির তেমন খেয়াল রাখতো না। বুড়ির এক খেয়াল রাখতো তার হচ্ছে দুঃসম্পর্কের এক হাজরা বেটার বউ বলে একজন তার পাশের বাড়িতে থাকতো, তো সে খেয়াল রাখতো। এ কারণে দেখা যায় যে সেও যে খুব সচ্ছল ছিল হাজরা বেটার বউ এমনটাও কিন্তু না। হাজরা বেটার বউ মানুষের বাড়িতে ধান ভেনে চিড়ে কুটে খাওয়ার ব্যবস্থা করতো, সেখান থেকেই সে যতটুকু পারত বুড়িকে দিত। তো এরকম ভাবে দেখা যায় যে হাজরা বেটার বউ প্রতিদিন তো সব সময় উপার্জন করতে পারতো না। এ কারণে বুড়িকে দেখা যেত যে তারও প্রতিদিন ভাত জুটতো না। এ কারণেই বুড়ি খুব দুঃখবশতই লেখককে বলেছিল যে আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। এর পরের প্রশ্ন দেখো, ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে, আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। আমি আবারও প্রশ্নটা বলছি, ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে, আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি, ব্যাখ্যা করো। তো প্রথমেই হচ্ছে শুরুটা তো এরকমই হবে যে আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি উদার মানবিক সম্পর্কের গল্প। হ্যাঁ, তো এই গল্পের যে প্রধান উল্লেখযোগ্য দুটি চরিত্র লেখক এবং বুড়ি। ঠিক আছে, তো এখানে এই উক্তিটি কে করেছে এটা আমাদের জানা দরকার। আগের উক্তিটি যেমন বুড়ি করেছিল, এই উক্তিটি কে করেছে? এই উক্তিটি লেখক করেছে। এখন কথা হলো কেন করেছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের পরে লেখক যখন তার গ্রামের বাড়িতে যায় তখন স্বভাবতই কেউ তাকে সেভাবে চিনত না, কারণ একটা লম্বা সময় লম্বা বিরতি দিয়ে সে গ্রামে গিয়েছিল। তো যাই হোক, ঘটনাচক্রে তার সঙ্গে বুড়ির একদিন দেখা হয়, যে বুড়ির কেউই ছিল না। তো দেখা হওয়ার পরে বুড়ি যখন তার দুঃখের কথা বলে তখন লেখক তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল। তো এই যে লেখক বুড়িকে সাহায্য করেছিল, তখন বুড়ি লেখকের মধ্যে একটা পুত্র স্নেহ খুঁজে পায়। হ্যাঁ, এই পুত্র স্নেহ বশত বুড়ি বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে লেখকের জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে বিভিন্ন কিছু নিয়ে আসতো। আম, পাতিলেবু, তারপরে কাঁচকলা, দুধ, এসব নিয়ে আসতো। এটা কিন্তু একদম নিখাত ভালোবাসা থেকে, এখানে কোনো স্বার্থ ছিল না।
তো এভাবে যখন নিয়ে আসতো, লেখকের সঙ্গে যখন বুড়ির একটা ভালো সম্পর্ক তৈরি হয়, তখন একটা সময়ে গিয়ে বুড়ি লেখকের কাছে আবদার করে যে সে মারা গেলে যেন তাকে কাফনের কাপড়টা লেখক কিনে দেয়। ঠিক আছে, তো এই কথা বলার 1.5 বছর পর বুড়ি যেদিন মারা যায়, কাকতালীয় ভাবে ঠিক তার পরের দিন লেখক গ্রামে উপস্থিত হয় এবং পরশু সর্দারের স্ত্রী দিগম্বরীর মাধ্যমে জানতে পারে যে বুড়ি মারা গিয়েছে। তো তখন লেখক উপলব্ধি করতে পারে যে এবার হয়তো বুড়ি স্নেহাতুর আত্মাই তাকে বহুদূর থেকে আহ্বান করে নিয়ে এসেছে এবং লেখকের মন হয়তো এবার আর তার ডাক তাচ্ছিল্য করতে পারেনি। কারণ লেখক যখন শহরে চলে যায় তখন ভীষণ রকমের কর্মব্যস্ত হয়ে যায় এবং একরকম ভাবে বুড়ির কথা তার মনেই থাকে না। এটা লেখক নিজে প্রকাশ করেছে তার গল্পে, তোমরা যখন পড়বে দেখবে যে তার মনে থাকে না। কিন্তু কাকতালীয় ভাবে কেন লেখক বুড়ি মারা যাওয়ার পরের দিনই আসলো, এটা যখন লেখক উপলব্ধি করলো তখন সে এই কথাটা বললো যে এবার তার স্নেহাতুর আত্মা এত দূর থেকে লেখককে এই নিয়ে এসেছে। এর পরের প্রশ্ন আমরা দেখব যে চিনবে না আমি অনেকদিন গায়ে আসিনি, উক্তিটি কেন করা হয়েছে? চিনবে না আমি অনেকদিন গায়ে আসিনি, উক্তিটি কেন করা হয়েছে? প্রথমত উক্তিটি কে করেছে? উক্তিটি লেখক করেছে। আহ্বান গল্পের যে গল্প কথক বা লেখক, সেই লেখক করেছে। কেন করেছে? কারণ এর আগের প্রশ্নে আমি বলেছিলাম যে লেখক শহরে চাকরি করে, এ কারণে তার যখন গ্রামের সবাই একে একে মারা যায় তখন কেমন করে যেন লেখক আর গ্রামের প্রতি ওই টানটা অনুভব করতো না এবং এ কারণে তার গ্রামেও আসা হতো না। তো তার যে পৈতৃক ভিটা ছিল সেটাতে একটা সময় কি হয়ে যায়, অনেক জঙ্গল গজিয়ে যায়, যেহেতু সেখানে কেউই থাকতো না এই কারণে। তো লেখক যখন অনেক দিন পরে গ্রামে আসে তখন দেখা যায় যে তাকে কিছু মানুষ চিনতে পারে, যেমন লেখকের বাবার পুরাতন বন্ধু চক্রবর্তী মশাই এবং এরকম বয়োজ্যেষ্ঠ যারা কিছু মানুষ আছে তারা লেখককে চিনতে পারে, বাকি অনেকেই কিন্তু লেখককে চিনতে পারেনি। তো এরকম যেমন লেখকের সঙ্গে যেমন ওই বৃদ্ধা বা বুড়ির দেখা হয় বাজারে যেতে গিয়ে আম গাছের ছায়ায়, তখন বুড়ি তাকে জিজ্ঞেস করে যে তুমি কে বাবা? তখন লেখক বলে যে তুমি চিনবে না আমি অনেকদিন গায়ে আসিনি। ঠিক আছে, তো লেখক এভাবে তখন বলে বুড়িকে, যেহেতু সে শহরে চাকরি করে এবং তার গায়ে কখনো ওভাবে আসা হয়নি, তাই বুড়ি যখন তাকে দেখতে পায় যে বুড়িকে, তখন এই উত্তরটা দেয় লেখক। এরপরের প্রশ্ন, বুড়ি কেন প্রায় লেখকের জন্য এটা সেটা নিয়ে আসতো? বুড়ি কেন প্রায় লেখকের জন্য এটা সেটা নিয়ে আসতো? আমরা যখন এই গল্পটার পাঠ পরিচিতি পড়ি তখন কিন্তু আমরা এখানে একটা বেশ সুন্দর মোটা দাগের লাইন দেখতে পাই যে এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প। ঠিক আছে, আহ্বান যেহেতু একটি উদার মানবিক সম্পর্কের গল্প, তাই এই বুড়ি এবং লেখকের যে ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্কে কোনো জাতি ভেদ বর্ণ রক্ত কোনো কিছুই তেমন ভাবে প্রভাব ফেলতে পারেনি। ঠিক আছে, যেহেতু প্রভাব ফেলতে পারেনি তাই বুড়ি লেখকের মধ্যে একটা পুত্র স্নেহ খুঁজে পেত এবং বুড়ি যখন লেখককে ও মোর গোপাল বলে ডাকতো তখন লেখকও কিন্তু বুড়ির সেই ডাকের মধ্যে মা পিসিমার যে আদরের যে সম্ভাষণ, আদরের যে ডাক, আদরের যে ভালোবাসা সেটা খুঁজে পেত। তো এ কারণেই দেখা যায় যে পুত্র স্নেহের খাতিরেই নিখাদ ভালোবাসা থেকেই বুড়ি লেখকের জন্য এটা সেটা নিয়ে আসতো। কখনো দুধ নিয়ে আসতো, কখনো গাছের জালি শশা নিয়ে আসতো, কখনো আম নিয়ে আসতো, পাতি লেবু নিয়ে আসতো। তো এ কারণেই দেখা যায় যে এই অবহেলিত নিঃসঙ্গ যে বুড়ি, সে যেমন হঠাৎ করে লেখকের মধ্যে এই পুত্র স্নেহটা ভালোবাসাটা খুঁজে পেয়েছে, এই ভালোবাসার তাগিদেই কিন্তু বুড়ি লেখকের জন্য প্রায় এটা সেটা নিয়ে আসতো এবং এর মধ্য দিয়ে কিন্তু একটা অকৃত্রিম ভালোবাসার প্রকাশ আমরা দেখতে পাই। কেমন? পরের প্রশ্ন, স্নেহের দান এমন করা ঠিক হয়নি, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? প্রশ্ন,
স্নেহের দান এমন করা ঠিক হয়নি উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে এই প্রশ্ন যে আমরা জানি যে বুড়ি যেহেতু লেখকের মধ্যে একটা পুত্র স্নেহ খুঁজে পেত, যেহেতু সে নিঃসঙ্গ ছিল, তার কেউ ছিল না, যে কারণে বুড়ি লেখকের জন্য এটা সেটা প্রায় নিয়ে আসতো। এর আগের প্রশ্নে আমরা এটাই আলোচনা করলাম যে এটা সেটা নিয়ে আসতো। এখন বুড়ি একদিন জানলো যে লেখককে কে দুধ দেয়, ঘুটি গোয়ালিনী দুধ দেয়। এখন বুড়ি জানে যে ঘুটি গোয়ালিনী দুধের মধ্যে অর্ধেক জল মিশিয়ে দেয়, আর যেহেতু লেখক তার একজন কাছের মানুষ, সে কোনোভাবেই চায় না যে এরকম জল মেশানো দুধ খাক লেখক খাক এরকম জল মেশানো দুধ। তো সে কি করলো, একদিন তার হাজরা বেটার বউ, যার সঙ্গে সে থাকে, হাজরা বেটার বউয়ের কাছ থেকে চেয়ে কিছুটা দুধ নিয়ে আসলো লেখকের জন্য। তো লেখক এতে যে খুশি হয়েছে ঠিক তা নয়, বরং অনেকটা বিরক্তই হয়েছে। কেন বিরক্ত হয়েছে? কারণ হচ্ছে বুড়ি এবং হাজরা বেটার বউয়ের যে আর্থিক অবস্থা সেটা কিন্তু লেখক বেশ ভালো করেই জানে, এবং এর উপর যখন বুড়ি তার কাছ থেকে চেয়ে দুধ নিয়ে আসলো, তখন লেখক বিরক্ত হয়ে তাকে কিছু টাকা দেয় এবং বলে দেয় যে এরপর থেকে যেন এমনটা বুড়ি না করে। তো হঠাৎ করে যখন এরকম একটা প্রকাশ ঘটলো, এবং এতে কিন্তু বেশ ভড়কে গেল, ভয় পেয়ে গেল বুড়ি যে লেখক এটা কি ধরনের আচরণ করলো। তো বুড়ি খুব চুপচাপ ভাবে যখন চলে গেল, তখন লেখক উপলব্ধি করলো যে এটা তো বুড়ি স্নেহের দান, তাই না? এর সঙ্গে তো কোনো স্বার্থ জড়িত নেই। তো এরকম স্নেহের দান হওয়ার সত্ত্বেও সে যে বুড়িকে একটা আঘাত করলো, যে মানসিক আঘাত করলো, এটা করা ঠিক হয়নি। তাই লেখক বলছে কি যে স্নেহের দান এমন করা ঠিক হয়নি। মূলত এই ঘটনাটি ঘটেছিল দুধ আনা প্রসঙ্গে, হাজরা বেটার বইয়ের কাছ থেকে দুধ আনা প্রসঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। তোমরা যখন গল্পটা পড়বে তখন এটা পেয়ে যাবে। এরপরে ওরকম ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের নেই, এগুলোই মূলত ঘুরে ফিরে আমাদের বিভিন্ন বোর্ডে চলে আসে। ঠিক আছে, তাহলে কি কি প্রশ্ন আমরা পড়লাম? আমরা বললাম যে স্নেহের দান এমন করা ঠিক হয়নি, উক্তিটি ব্যাখ্যা করো। এরপরে পড়েছি ও স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে, ব্যাখ্যা করো। তারপরে হচ্ছিল এবার আর ওর ডাক আমি তাচ্ছিল্য করতে পারিনি, উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে আমরা পড়েছি হচ্ছে বুড়ি কেন প্রায়ই লেখকের জন্য এটা সেটা নিয়ে আসতো, আমরা এটা পড়লাম। তারপরে আমরা পড়েছি যে আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। তো এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে দেখবে যে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে, অন্তত আহ্বান গল্প থেকে। আর গল্পটা ছোট, একদমই খুবই ছোট একটা গল্প, কিন্তু গল্পটার ভিতরে যেহেতু একটা অকৃত্রিম ভালোবাসার প্রকাশ আছে, উদার মানবিকতার একটা ব্যাপার আছে, এই কারণেই গল্পটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা কি কি করবে, তোমরা সুন্দর করে আবারও আহ্বান গল্পটা যদি পড়েও থাকো, আবারও আহ্বান গল্পটা পড়বে, লেখক পরিচিতি পড়বে, অবশ্যই শব্দার্থ পড়বে, পাঠ পরিচিতি পড়বে, এবং এর আগের ক্লাস থেকে আজকের ক্লাস অবধি আমরা যে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলো পড়বে। ঠিক আছে, তো এরপরের ক্লাসে আমরা নতুন কোনো একটা, নতুন না, আমি তোমাদের আগেই বলে রাখি আমরা কোনটা নিয়ে আলোচনা করব, তাহলে তোমরা গল্পটা যদি পড়ে রাখো তাহলে সুবিধা হবে। হ্যাঁ, যখন আমি আলোচনা করব প্রশ্নগুলো নিয়ে তখন সুবিধা হবে। তো আমরা নেক্সট দিন যেটা পড়ব সেটা হচ্ছে 52 দিনগুলো, এটা আমরা পড়ব। ঠিক আছে, তো গল্পটা তোমরা পড়ে নিও। আমি গল্পটা যেহেতু আগেই তোমাদের পড়িয়েছি তাই গল্পটা নতুন করে পড়াবো না, এর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমাদের কি থাকবে, আমরা হচ্ছে 52 দিনগুলো আমাদের পড়া থাকবে। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।